শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা ঠিক এইমাত্র যমুনা টিভির পর্দায় সকালের বাংলাদেশের সাথে যুক্ত হলেন। আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি যমুনা পরিবারের পক্ষ থেকে, এবং আপনাদের এই সকালের বাংলাদেশের আজকের পর্ব জুড়ে থাকছি আমি জুলহাস জুবায়ের আর আমি রুনিয়া। আপনাদের পুরোটা দিন আপডেট করে দেওয়ার চেষ্টা করব, ইনফরমেশনগুলো শেয়ার করব, এটাই প্রত্যাশা। রুনিয়ার কাছে একটু জানতে চাই, রুনিয়া জি, আজ তো সাপ্তাহিক কর্মদিবসের শেষ দিন। সো কাল তোমার বাসায় একটা দাওয়াত খাচ্ছি। আচ্ছা, অবশ্যই। নিঃসন্দেহে তুমি কি কি রান্না করবে যদি একটু আগে ভাগে জানিয়ে দাও এসএমএস করে, আচ্ছা। তাহলে আমরা মনে হয় দর্শকদের সাথেও একটু শেয়ার করে না না, দিতে কালকে পারবো। তুমি দর্শকদের সাথে আমার রান্না শেয়ার করছি, আমি লাইভ কিচেনে আছি না। ও আচ্ছা, তাই তো। তো দর্শক কালকে তো আপনারা আমাকে লাইভ কিচেনে দেখতেই পাচ্ছেন, সন্ধ্যা 6:30টার সময় তো আমি লাইভ কিচেনে থাকবো। জুবাইর আসলে ওটাই জানার চেষ্টা করছে যে আমি আছি কি না, আমি রান্না করছি কি না। আচ্ছা, ইদানিং কি কোনো মানে বুদ্ধিবর্ধক কোনো কিছু খাচ্ছ নাকি রুনিয়া? মানে কোনো ড্রিঙ্ক স্পেশাল ধরনের? না, বুদ্ধিমান লোকজনের সাথে থাকতে থাকতে না বুদ্ধি বেড়ে যায়। যাই হোক, ঠিক এই নোটে আবারও আমরা ফিরবো। তবে এই মুহূর্তে একটু চাই যে দর্শক আপনাদের বলে দিতে, দিনটি যারা শুরু করছেন, শেষ কর্মদিবস আমরা জানি, একটি বিশেষ দলের আহ্বানে হরতাল পালিত হচ্ছে। সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, নিজেদের সুস্থতা নিশ্চিত করবেন, এবং যে যেখানেই যাচ্ছেন নিজেদের কর্মক্ষেত্র থেকে পরিবারের কাছে নিরাপদে ফেরত আসবেন, এটাই প্রত্যাশা। আর এই প্রত্যাশা নিয়ে এই মুহূর্তে জানিয়ে দিতে চাই আজ সারা বাংলাদেশে কি কি আয়োজন থাকছে। প্রথমে শুরু করছি ঢাকা দিয়ে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ডিন নির্বাচন অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গ্রহণ চলবে। ঢাকার আরেকটি খবরের মধ্যে আছে, আজ সন্ধ্যা 7টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে কোরিয়ান দূতাবাস আয়োজিত কনসার্ট চার্ম অফ কোরিয়ান মিউজিক্যাল কনসার্ট 2014 এর আয়োজন রয়েছে। এই মুহূর্তে চলে যেতে চাই চট্টগ্রামে। আজ ছিঁড়ে ফেলো দৃঢ় হাতে চক্রান্তের জাল, বিভেদের কুমন্ত্রণা, এই স্লোগানকে সামনে রেখে আজ বিকেল 4টায় দুদিন ব্যাপী উদীচীর জেলা সম্মেলন নগরীর ডিসি হিল ও টিআইসি মিলনায়তনে অনুষ্ঠান উদ্বোধন করবেন লেখিকা ও মুক্তিযোদ্ধা রমা চৌধুরী। প্রধান অতিথি হিসাবে থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী। খুলনা সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। রাসমেলায় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মংলা সহ সুন্দরবনের 8টি পয়েন্ট দিয়ে রাসমেলায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই মুহূর্তে চলে যেতে চাই আমার প্রিয় নগরী সিলেটে যারা আছেন তাদের জন্য জানিয়ে দিতে চাই, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কিন এর আয়োজনে আজ থেকে শুরু করে 16ই নভেম্বর পর্যন্ত শীত বস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি 2014 কিন্তু চলবে। সিলেট ও পার্শ্ববর্তী এলাকার গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হবে এই শীত বস্ত্র। মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে অনুষ্ঠিত হবে মণিপুরী সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় উৎসব মহারাসলীলা। আজ বেলা 11টা থেকে গোধূলি লগ্ন পর্যন্ত রাখাল নৃত্য, গোষ্ঠলীলা, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজনের সংবর্ধনা অনুষ্ঠান চলবে। এই মুহূর্তে একটু চলে যেতে চাই মাদারীপুরে যারা আছেন তাদের জন্য জানাচ্ছি, মাদারীপুরের আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতা অঙ্গনে টিআইবির আয়োজনে দুদিন ব্যাপী তথ্য মেলা আজ সমাপনী দিনের সন্ধ্যা 6টায় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে। নিঃসন্দেহে যারা এমন একটি আয়োজনে চলে যেতে চান, চলে যেতে পারেন পরিবারের সদস্যদের নিয়ে, কারণ যেহেতু আজকে সপ্তাহের শেষ কর্মদিবস, কাল অফিস যাওয়ারও তারা নেই, তাই পরিবারকে নিয়ে নিঃসন্দেহে একটু ঘুরে বেড়ানোই যায়। আমি জানতে চাই রুনি আজ কোথায় যাচ্ছ? আমি আজকে যাচ্ছি আমার এক মামার বাসায়। দাওয়াত খেতে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, দাওয়াত খেতে যাচ্ছি। মানে there will be delicious food as well. সপ্তাহের শেষের দিন তো দাওয়াত টাওয়াত খাচ্ছি। কিন্তু তুমি ওই রুনিয়া শুধু খেয়েই যাবে, কবে দাওয়াত দিয়ে আমাদের খাওয়াচ্ছে এটা তো এখনো বললেন না। আমি সপ্তাহে 2 দিন রান্না করে আমরা খাওয়াচ্ছি, তারপরেও কিনা আবার আমি কবে খাওয়াচ্ছি? আপনার দর্শক আপনারা সাক্ষী, আপনারা বলেন। আমার রুনিয়ার পরিবার পরিজনের জন্য খুব দুঃখ প্রকাশ করতে হচ্ছে, কারণ সে শুধু সপ্তাহে 2 দিন রান্না করে আর পুরো সপ্তাহ জুড়ে খায়। এরকম বাসি খাবার আমরা না খাই, বাসি পচা খাবার থেকে আমরা বিরত থাকি। যাই হোক, এই মুহূর্তে একটু তাজা খবরগুলো জানিয়ে দিতে পত্রিকায় চলে যেতে চাই। তো আমি শুরু করি, বাসি খাওয়াচ্ছি না, তোমাকে একদম তাজা খবর দিচ্ছি। না দিলে তুমি শুরু করবে না। তাজা খবর যেটা দিচ্ছি সেটা হচ্ছে প্রথম আলো থেকে প্রথমে দিচ্ছি, সেটা হচ্ছে সৌরবিদ্যুৎ নিয়ে একটা বড় রিপোর্ট আছে, সেটা হচ্ছে বদলে গেছে 2 কোটি জীবন। সৌরবিদ্যুতের জন্য এটা কিন্তু অনেক বড় আমাদের একটা পাওয়া। নিখোঁজ ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছেন। পরিবর্তিত সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে পাওয়া গেলেও এর কোনো ব্যাখ্যা মিলছে না। ক্ষমতায় ওবামা, কংগ্রেস বিরোধীদের হাতে। কামারুজ্জামানের ক্ষমতা চাওয়ার
পরামর্শ। তারপর হচ্ছে কারিগরি ত্রুটি ও মানুষের ভুলে গ্রিডের বিপর্যয়। আর আরেকটা খবর যেটা হচ্ছে কাল আসছে বাংলা একাডেমি চত্বরে, আগামীকাল শুক্রবার প্রথম আলোর 16তম প্রতিষ্ঠা বার্ষিকীর মিলন মেলা বসবে বাংলা একাডেমি চত্বরে। আরেকটা খবর যেটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্য খুব ইম্পর্ট্যান্ট, আমার মনে হচ্ছে তারা সবাই শুনে খুব খুশি হবে, সেটা হচ্ছে রাজধানীতে ট্যাক্সি ক্যাবের পর চালু হলো বাস। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি রুনিয়া তোমাকে। এই মুহূর্তে দর্শক আমার হাতে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আছে, যুগান্তরের শিরোনামগুলো পড়ে শেয়ার করে নিব। প্রথমেই 1000 কোটি টাকা হাতিয়ে নিতে 4G নিলামের তোড়জোড় প্রসঙ্গে একটি প্রতিবেদন, সেই সাথে ফাঁসির জন্য সব প্রস্তুত। কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী, পূর্ণাঙ্গ রায় প্রকাশের প্রয়োজন নেই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। রিভিউয়ের আগে ফাঁসি কার্যকর করবেন না খন্দকার মাহবুবউদ্দিনের ভাষ্য এটি। এবং সেই সাথে শামসুল হক টুকুর অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক, নিজেই ঘুষ চাইলেন সুকোমল চাকমা। শহীদুর রহমানের মুক্তিযোদ্ধা সনদের সপক্ষে তথ্য নেই, সেই সাথে 13 শীর্ষ যুদ্ধাপরাধীর বিচার শেষ। বেশ আনন্দের একটি বিষয়। এবং সেই সাথে একদম শেষ পাতায় যদি আমি চলে যেতে চাই, খুব ইন্সপায়ারিং একটি সংবাদ এখানে ছাপানো হয়েছে, তা হচ্ছে 2 কাজে পুরস্কার পাবেন সরকারি চাকরিজীবীরা। ব্যয় হবে 3,61,88,000 টাকা। মূলত এই 88,000 টাকা মূলত খুব ইন্টারেস্টিং একটা প্রতিবেদন, নিঃসন্দেহে পড়ে। আমার হাতে আছে সমকাল। সমকালে যেটা আছে সেটা হচ্ছে কামরুজ্জামানের ফাঁসি দ্রুতই, মঞ্চ প্রস্তুত হচ্ছে। ন্যাশনাল ব্যাংকে 2000 কোটি টাকার ঋণের অনিয়ম, 2 ভুলের মাসুল গুনছে বাংলাদেশ। আমাদের বাংলাদেশে যে টেস্ট আমরা হয়তো জিততে পারতাম সেটা এখন ড্রয়ের দিকে এগোচ্ছে, কিন্তু তাও আমরা ড্র করি, তাও ভালো। আরেকটা আছে পেছনের পাতায় যে একটা খবর আছে সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, পুরুষের প্রসব বেদনা। আমার মনে হয় এই খবরটা আমরা পরে পড়ে দেখতে পারি যে খবরটার ভেতরে কি আছে। আরেকটা যেটা খবর আছে সেটা হচ্ছে হরতালে রাস্তায় যানজট, রাতে বাসে আগুন, যে একটা বাস পুড়ে গেছে, বাসের একটা ছবি আছে। তারপর হচ্ছে বছরে 1,500 কোটি টাকার বিদ্যুৎ চুরি, সিস্টেম লস কমছে না। এই তো হচ্ছে আমার হাতে মোটামুটি সমকালে যা খবর আছে। ধন্যবাদ রুনিয়া তোমাকে। দর্শক দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে আমার হাতে, ইত্তেফাকের শিরোনামগুলো শেয়ার করে নিচ্ছি। ঢাকা আসছেন এনআই এর গোয়েন্দারা, সেই সাথে হরতালে পরীক্ষা সূচি মেলাতে হিমশিম। 2 নভেম্বরে জিএসসি শুরু হচ্ছে, 7 নভেম্বর 23 নভেম্বর শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী। নভেম্বরের মধ্যে জিএসসি ও প্রাথমিক সমাপনী শেষ করা না গেলে বার্ষিক পরীক্ষার সূচি মেলানো যাবে না। সেই সাথে এখনও ভর্তি পরীক্ষা শেষ হয়নি একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয়ে। সিনেটেও নিয়ন্ত্রণ নিল রিপাবলিকানরা, যুদ্ধাপরাধীদের পক্ষ নিচ্ছে না ইইউ। এবং সেই সাথে ফাঁসির পূর্ণাঙ্গ রায়ের আগে না পরে 2 পক্ষের আইনজীবীদের পরস্পর বিরোধী বক্তব্যে বিভ্রান্তি। দুঃখিত। সেই সাথে ঢাকায় বাসে, গাজীপুর ও সিলেটে প্রাইভেট কারে আগুন। একদম শেষ পাতায় যদি আমরা চলে যেতে চাই, সেখানে ধর্মীয় ভাবগাম্ভীর যে পবিত্র আশুরা পালিত, মূলত এই প্রসঙ্গে একটি ইত্তেফাকের প্রতিবেদন ছিল। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠের হেডলাইন করে যেটা লাল কালিতে এসেছে সেটা হচ্ছে ফাঁসির প্রক্রিয়া শুরু। এটাই আসলে প্রত্যেকটি পেপারে কিন্তু একটা খবরকেই বড় হেডলাইন করা হয়েছে। কোথাও হরতালের প্রভাব নেই, সবকিছু ছিল স্বাভাবিক। হরতাল ঠেকাতে পায়নি ক্রিকেট প্রেমীদের। খুলনা স্টেডিয়ামে প্রচুর দর্শক, আনন্দ উল্লাস। এখানে আবার সাকিব আল হাসানের একটা ছবিও আছে, খুব সুন্দর, তিনি তার উইকেট নেওয়ার পরে যে উল্লাসের একটা ছবি। সেটা হচ্ছে আরেকটা খবর আছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর সোলার হোম সিস্টেম অনুষ্ঠানে তিনি ভাষণ দিয়েছেন এবং বলেছেন 2021-এর মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। তা আমার মনে হয় আমাদের যে বিদ্যুতের সংকট সেটা আস্তে আস্তে কমে যাবে। আর জনকণ্ঠের শেষের পাতায় একটা খবর, এটা আমার মনে হয় আপনাদের অবশ্যই পড়া উচিত। সেটা হচ্ছে বুদ্ধি খাটালেই ছাদে হবে বেগুন, টমেটো, ফুলকপি এবং লাউ। এই তো, এই হচ্ছে আমার হাতে জনকণ্ঠের খবর। রুনিয়া, এই মুহূর্তে আমার হাতে দি ডেইলি স্টারের একটি সংখ্যা আছে, ডেইলি স্টারের শিরোনামগুলো পড়ে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই সেই ফাঁসির রায় কার্যক্রম প্রসঙ্গে তারা শিরোনাম করেছে, প্রিজন প্রিপেয়ারিং ফর এক্সিকিউশন। সেই সাথে রিপাবলিকানস রেস্ট ফুল কংগ্রেস রেইন এবং হাই হোপ অন সোলার।
একদম শেষ পাতায় যদি আমরা চলে যাই, সেখানে ইন্টারেস্টিং দুটো নিউজ আছে। একটি হচ্ছে কপস হান্ট ফর হুজি গ্যাং, এবং সেই সাথে জলি, অ্যাঞ্জেলিনা জলির প্রসঙ্গে এখানে একটি প্রতিবেদন এসছে। অ্যাঞ্জেলিনা জলি ব্যাপারে বলা হয়েছে ফ্রম সিলভার স্ক্রিন টু পলিটিক্স। একটু জানতে চাওয়া হয়েছে, মূলত আমি একটু পড়ে দেখতে চাই আদৌ কি তিনি পলিটিক্স আসছেন কিনা। ইন্টারেস্টিং হবে ব্যাপারটা সাথে। তিনি কিন্তু অনেক রকমের সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে তিনি জড়িত আছেন। পাশ্চাত্যের আমরা যেই তারকাদের দেখেছি, যাদের তারকা খ্যাতি আছে, যাদের মূলত এরকম মানুষজনের মাঝে অ্যাঞ্জেলিনা জোলি একমাত্র আমার কাছে মনে হয়েছে যে বিশ্বের যে কোনো প্রান্তে চলে গেছেন, অবশ্যই যে কোনো দুর্যোগে শিশুদের পাশে মূলত এসে তিনি দাঁড়িয়েছেন, এবং তিনি অনেক শিশু সন্তান দত্তকও নিয়েছেন। মূলত এরকম তার অনেক সন্তানেরা রয়েছে, অনেক সন্তান। যাই হোক, ঠিক এই প্রসঙ্গে আমরা হয়তো অন্য কোনো দিন আরো আলাপ করব। তবে এই মুহূর্তে নিয়ে নিতে হচ্ছে আমাদের একটা চা বিরতি। কোথাও যাবেন না, আমাদের হাতে আমাদের ধোঁয়া ওঠা গরম চায়ের কাপ থাকবে, সেই সাথে ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। রুনি, আমরা বিরতিতে যাওয়ার আগে চায়ের কাপের কথা বলছিলাম। আসলে চাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই অবশ্যই, কারণ সকালবেলা এই যে ঘুমটাকে তাড়ানোর জন্য চাটা খুবই খুবই দরকার। শুধু ঘুম তাড়ানো না, দিনের শুরুতে যদি মন মতো একটা পানীয় না হয়, যে পানীয় তোমাকে চাঙা করবে, সেক্ষেত্রে কিন্তু দিনটা আসলে শুরু হতে চায় না। দিন তো শুরু হতে চাই না, সেই সাথে মানসিক অনেকগুলো ক্রিয়া প্রতিক্রিয়া হয় যা এই মুহূর্তে আমার হচ্ছে যে কোনো একটা কারণে। আর তাই এই প্রশান্তি একটু নিজেকে প্রশান্ত করতে চাই, মানসিকভাবে শান্তি দিতে চাই নিজের দুটো চোখকে। এই জন্য একটু সকালের সুন্দর সুন্দর কিছু দৃশ্য আমরা দেখে নিব। অদ্ভুত সুন্দরভাবে বেশ কিছু মানুষের দিনের শুরু দেখলাম। এটি আমাদের কাছে, আমরা যারা শহরে থাকি, আমরা মনে করলাম সকাল 7টার সময় কত আর্লি আমরা উঠছি, কিন্তু এই যে বগুড়ার যে জনগণকে আমরা দেখলাম, যে জনগোষ্ঠীকে দেখলাম, তারা কিন্তু সেই সকালবেলা হাল চাষ করছে, স্কুলে যাচ্ছে, বাচ্চারা পড়ালেখাও করছে। তো আসলে আমাদের সকালটা কিন্তু শুরু হয় অনেক দেরিতে। ওদের যদি আমরা চিন্তা করি, তারা কিন্তু অনেক সকালেই উঠে যান, এবং এই যে একটা মানে সকালে উঠলে হয় যেটা হচ্ছে মানে কাজের একটা প্রেরণা পাওয়া যায়, আর একটা উদ্দীপনা থাকে সারাদিন, এবং অনেক এনার্জি পাওয়া যায়, এবং এটা আমি ফিল করছি। রুনিয়া, এই যে তুমি বললে আমাদের সকাল, আসলে আমার সকালটা কিন্তু বেশ অনেক আগেই শুরু হয়, কারণ অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, কারণ আমাদের দর্শকদের সাথে যুক্ত হবো বলে অনেক সকালে বাড়ি থেকে বের হতে হয়। আর তাই আমাদের দর্শকদের অনুরোধ করবো, অনেক সকালে উঠবেন, দিনটাকে একটু উপভোগ করার চেষ্টা করবেন। এবং আমার মনে হচ্ছে আমরা যেরকম অনেক সকালে উঠে যাই, এবং তার সাথে সাথেও কিন্তু আমাদের আরেক কর্মী আছেন যিনি অনেক সকালে উঠে যান, এবং যেটা হয় তিনি বেরিয়ে পড়েন আমাদেরকে ঢাকার কোথায় কি হচ্ছে জানানোর জন্য। এবং কিন্তু প্রতিদিন কি দেখাবে আমি নিজেও জানি না, আগের দিন তো বাকরখানি আনেনি। তো আজকে আমি জানতে চাই, সামি তুমি কোথায় আছো? সামি, শুভ সকাল। রুনিয়া, শুভ সকাল
আপনাকেও আরেকটি কথা বলতে চাই, তা হচ্ছে যে সবুরে মেওয়া ফলে, আর আপনি বাকরখানির কথা বললেন, সেটা হচ্ছে একটু সবুর করুন, সবুরের ফলটা অনেক মিষ্টি, বাকরখানিটা অনেক মিষ্টি হবে। যাই হোক, আমি যেটি বলতে চাচ্ছিলাম, আসলে আমি যে জায়গাটিতে এসেছি সেই জায়গার ব্যাপারে একটু পরে বলছি। তার আগে বলছি যে গত কয়েকদিন আগে জুবায়ের একা একা ছিল, আমি যেদিন কানেক্ট হয়েছিলাম সে সময় বলছিলাম রাস্তার ক্রিকেট খেলা নিয়ে কথা। হরতালের সময় চলছে, এই সময়টা আসলে রাস্তায় ক্রিকেট খেলা অনেক বেশি জমে। রাস্তার ক্রিকেটটা আসলে তাদের জন্য যাদের আশেপাশে আসলে মাঠ নেই, কিন্তু যাদের আশেপাশে মাঠ রয়েছে তাদের জন্য কিন্তু আসলে মাঠটাই অনেক বেশি বড় একটা ক্যানভাস। সো আমি এই মুহূর্তে এসেছি ঢাকার আবাহনী মাঠে, এটি ধানমন্ডিতে অবস্থিত, আমরা প্রত্যেকেই জানি। আমি একটু এই মাঠের বর্তমান কন্ডিশনটা একটু দেখাতে চাই আমাদের দর্শক যারা আছেন তাদেরকে। এবং যেটা হচ্ছে যে এখন যেহেতু হরতালের সময় চলছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো বন্ধ, এবং এখানে যেহেতু তরুণরাই পড়াশোনা করেন এবং তারা এই সময়টা আসলে ইউটিলাইজ করছেন ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এই পাশটাতে স্কেটিং করে। এবং আমি যদি মাঠের একটু ভিজুয়াল আমাদের দর্শকটা দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিকেট খেলছেন যারা মাঠে রয়েছেন, ফুটবল খেলছেন, এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়দেরকেও দেখতে পাচ্ছিলাম আসলে যে তারা এখান দিয়ে প্র্যাকটিসে যাচ্ছেন। জায়গাটি একটু রেস্ট্রিক্টেড, নারী ক্রিকেট দলের যে জায়গাটিতে তারা প্র্যাকটিস করেন সেই জায়গাটি আমরা দেখাতে পারছি না। আমার এই পাশ দিয়ে প্রফেশনাল ক্রিকেটার যারা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলছেন তারা ওয়ার্ম আপ করছেন, আর কিছু মানুষ আছেন যারা আসলে ধানমন্ডির স্থানীয়, তারা এই জায়গাটিতে ক্রিকেট খেলছেন। চমৎকার একটি অফ স্ট্যাম্পার বাইরে বল ছিল ইয়র্কার লেন্থের আপনার, এবং খুব ভালো মতো ইয়র্কার লেন্থের বল রপ্ত করতে পেরেছেন। ব্যাটসম্যান কিন্তু খেলতে পারেনি, ড্রাইভ করতে চেয়েছিলেন। একটু আমাকে বলেন, সেটা হচ্ছে যে আগে আপনাকে শুভ সকাল জানাচ্ছি। জি, আপনাকে শুভ সকাল। আচ্ছা, একটা জিনিস আমাকে বলেন, সেটা হচ্ছে যে হরতালের সময় চলছে, এই সময়টার জন্য আসলে সকালবেলায় চলে আসা, তাই তো? জি জি, অবশ্যই। আচ্ছা, অবশ্যই। আচ্ছা, এখন একটা জিনিস বলেন, সেটা হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ চলছে, সাকিব তামিম একই দিনে সেঞ্চুরি মেরেছে, তো কেমন লাগলো? খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। কি মনে হয় টেস্টের কি অবস্থা মনে হয়? আশা আশা করি জিতবে আর কি। আশা করেন জিতবে? জিম্বাবুয়ে 335 করে ফেলেছে তারপরও। আচ্ছা, আমি যদি একটু এদিকটায় আসি, আপনি কি করছিলেন? ক্রিকেট তো খেলছিলেন দেখলাম। না, আমি ফুটবল প্র্যাকটিস করি এখানে এসে। আমাদের এলাকায় টুর্নামেন্ট ছাড়ছে, তো সেটার জন্য আমরা এখানে প্রস্তুতি নিচ্ছি খেলার জন্য। আচ্ছা, অর্থাৎ এই জায়গাটিতে আপনি এখন ফুটবল প্র্যাকটিস করছেন। আচ্ছা, আমি মনে হয় ক্রিজের মাঝখানে চলে এসেছি, তাই না? ক্রিজের মাঝখান থেকে আমি একটু এইখানে একজন বিগ ম্যান, তিনি ক্রিকেট খেলছিলেন দেখতে পাচ্ছিলাম যে। আচ্ছা, একটা জিনিস আমাকে বলেন, সেটা হচ্ছে সাকিব আল হাসানকে দেখলাম সেঞ্চুরি মারার পর ফ্লাইং কিস দিচ্ছিলেন, তো আপনার কি এরকম কাউকে দেয়া হয়েছে কখনো সেঞ্চুরি বা কোনো খুব সুন্দর শট মারার পর কাউকে ফ্লাইং কিস দিয়েছেন বা প্রিয়জনকে কিছু ডেডিকেট করেছেন? না, ফ্লাইং কিস কখনো আমি দেইনি। কোনো কিছু ডেডিকেট করেছেন প্রিয়জনকে ভালো খেলার পর, এরকম হয়েছে? না, এই কাজ কখনো করিনি। তার মানে কি আপনার প্রিয়জন নেই? অবশ্যই আছে। অবশ্যই আছে। জি। আচ্ছা, আপনার প্রিয়জন যদি এই মুহূর্তে দেখে থাকে, তাকে একটু আপনি শুভ সকাল জানিয়ে দিন। তোমাকে অনেক অনেক শুভ সকাল। আচ্ছা, ওনার প্রিয়জন যিনি, তাকে অনেক অনেক শুভ সকাল। এই পাশ থেকে হাততালির রোল পড়ে গেছে। আমি যদি এই পাশে আরেকজন দেখতে পাচ্ছি। আচ্ছা, আবাহনী মাঠে খেলতে আসা হয় প্রায়? জি জি, মাঝে মধ্যেই আসা হয়, সুযোগ আচ্ছা, পেলেই আসা হয়। একটা জিনিস একটু বলেন, আমাদের ঢাকা শহরে তো আসলে মাঠের খুব অভাব। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা কিন্তু মাঠের সেই অভাবটা বোধ করছে। আপনারা বা আমরা সেদিক থেকে অনেকটা লাকি যে মাঠ পেয়ে বড় হয়েছি। তো আপনার ক্ষেত্রে ব্যাপারটি কেমন, যে যে এই সময়গুলো ছুটির সময়টা খেলতে পারছেন খুব ভালো মতো? তাও খুব ভালো মতো না। সকালে কলাবাগান মাঠে গিয়েছিলাম, ওখানে মাঠ পাইনি। তারপর এখানে ভাবলাম বড় মাঠ, এখানে হয়তো খেলার সুযোগ পাবো, এখানে আসছি। তাও অনেক পরে, 1-1.5 ঘন্টা পরে একটু ফাঁকা জায়গা পেয়ে এভাবেই খেলছি। ঢাকায় ওভাবে মাঠ না থাকলেও যেটা আছে ওটাতে আপাতত খেলতে পারতেছি, এটাই অনেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বলেন যে সেটা হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ চলছে। জিম্বাবুয়ে অলরেডি 300+ রান করে ফেলেছে। টেস্ট একটা সিরিজ জয়ের আমরা দ্বার প্রান্তে ছিলাম, এখন নেই। আপনার কি মনে হচ্ছে এখন টেস্টের কি অবস্থা? টেস্টটা অন্তত হারবো না এটা আশা করি, আর ড্র করলেও তো আমরা সিরিজটা হাতে রাখতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তামিম ইকবালের ব্যাটিং নিয়ে অনেক কথা হচ্ছিল যে তামিম ইকবাল খুব স্লো ব্যাটিং করেছেন, সো এটা নিয়েও সংবাদ মাধ্যমগুলোকে তো কথা হয়েছে। আপনার অ্যাজ এ ভিউয়ার, বাংলাদেশের একজন সমর্থক হিসাবে আপনার কি মনে হয়? দেখেন, সে অনেকদিন থেকে ফর্মে নাই। প্রথম আমাদের ছিল যে তাকে আমরা অন্তত রানে দেখতে চাচ্ছিলাম। সে যত বলে খেলুক, রানে ফিরছে, এটাই আমাদের জন্য পজিটিভ দিক। অবশ্যই, আপনি আসলে খুব অনেকটা ক্রিকেট বোদ্ধার মতো কথা বলেছেন। আমি এখানে একটা আমাদের খুদে বন্ধুকে পেয়েছি। তোমার নামটা একটু বলবে? রাত রাহাত। আচ্ছা রাহাত, তুমি স্যান্ডেল পরে এসেছো, তুমি কি খেলছো না? না, কি করছো তাহলে? আমার বড় ভাই খেলছে, আমি দাঁড়িয়ে আছি। তোমার বড় ভাই খেলছে আর তুমি দাঁড়িয়ে আছো, তা তোমার কি খেলতে ইচ্ছা করে না? হ্যাঁ, করে করে। আচ্ছা, সাকিব আল হাসানের মতো ক্রিকেটার হবে এরকম ইচ্ছা আছে? আছে। আছে? সিরিয়াসলি? তাহলে কিন্তু ঠিকমতো প্র্যাকটিস করতে হবে আর খেলতে হবে। সকালবেলা এসে বড় ভাইয়াদের খেলা দেখলে হবে না, বড় ভাইয়াদের সঙ্গে আসলে খেলতে হবে। খেলবে এরপর থেকে?
স্কুলে যাবে? থ্যাংক ইউ ভেরি মাচ। সো ও বলছিল যে ও খেলবে এবং খেলা দেখবে। আমি একটু পেছনের দিকটায় ওই দিকটায় একটু মুভ করতে চাই। ওই দিকটায় ফুটবল খেলছে অনেক মানুষ এবং অনেক প্রবীণ সদস্য যারা আছেন আমাদের সমাজের, তাদের অনেককেও আমরা দেখতে পাচ্ছি যে তারাও এই মুহূর্তে ফুটবল খেলছেন, ক্রিকেট খেলছেন। অর্থাৎ এই যে ঢাকা শহরে মাঠের যে অভাব, এই সময়টার মধ্যে যে এই আবাহনী মাঠটাতেও কিন্তু একটি ছোট্ট মাঠের মধ্যে ওই পাশটা সংস্কার চলছে, এই ছোট জায়গাটার মধ্যেও কিন্তু যে যেমন ভাবে পারছেন খেলছেন। আসলে খেলার নেশা এমন একটি নেশা যেটা আসলে একেবারেই ছাড়ানো সম্ভব না। শেষে একটি কথা বলতে চাই, বাংলাদেশ ক্রিকেট টিম খেলছে এই মুহূর্তে জিম্বাবুয়ের সঙ্গে, ভালো খেলুক খারাপ খেলুক পজিটিভ ক্রিকেট খেলছে তারা। ভাই 15 কোটি মানুষের মধ্যে 11টা ছেলে ওই জার্সিটা পরে খেলে। আমাদের প্রত্যেকেরই উচিত ভালো সময় খারাপ সময় সব সময় তাদের সাপোর্ট দেয়া। এই আশাবাদটা ব্যক্ত করে যে আমরা প্রত্যেকে সাপোর্ট দিব বাংলাদেশ ক্রিকেট দলকে এবং বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়েকে একটা হোয়াইট ওয়াশ করবে টেস্ট সিরিজে, সেই আশাবাদটি ব্যক্ত করে ফেরত যাচ্ছে স্টুডিওতে জুবাইর এবং রুনিয়ার কাছে। রুনিয়া, সবুরের ফল মিষ্টি হয়, বাকরখানিওটাও মিষ্টি হবে, কথা দিচ্ছি, নিয়ে আসছি, টেনশন নিও না। ধন্যবাদ স্বামী তোমাকে। আমি আশা করি সেই বাকরখানি যেন বাকরখানি না পাই, কিন্তু এইবার তো আমরা সিরিজ হারতে চাচ্ছি না, আমার মনে হচ্ছে আমরা হারবো না। তো তোমার কি মনে হচ্ছে আমাদের এইবারে টেস্ট সিরিজ নিয়ে? আসলে মূলত আমার যে বিষয়টা, আমার অবজারভেশন থেকে যদি আমি বলতে চাই যে সামি একটা খুব সুন্দর কথা বলেছে যে এই 16 কোটি দেশে 11 জন আমাদের ক্রিকেট খেলে, আমাদের প্রতিনিধিত্ব করে। সেই 11 জনের প্রতি শুভকামনা থাকলো এবং আমাদের প্রত্যাশা, যেমন একজন দর্শক আমাদের বলছিল যদি ড্রও আমরা করি সেক্ষেত্রেও সিরিজ আমাদের, তবু আমরা এইভাবে জিততে চাই না, আমরা চাই হোয়াইট ওয়াশ করে জিততে। মূলত এই সুযোগটা বারবার কিন্তু টেস্ট ক্রিকেটে আসে না, কারণ টেস্ট ক্রিকেটে ব্যাক টু ব্যাক দুটা টেস্টে জয়ী হওয়া সিরিজে ইটস রিয়েলি টাফ। বিকজ স্ট্যামিনার একটা বিষয় আছে, গেম প্ল্যানের একটা বিষয় আছে, সব কিছু মিলিয়ে যদি এতটুকু সামির মতো করে একদম সহজ করে যদি বলি, আমরা জিততে চাচ্ছি, আমরা আশা করছি যে আমাদের দল ভালো খেলবে। যদিও জিম্বাবুয়ে 300+ রান করে ফেলেছে, আশা করছি যে আজকের দিনটা একটু ভিন্ন কিছু পাবো আমরা। আমরা আশা করছি আমরা ভিন্ন কিছু পাবো। স্টেমিনার যখন কথা হলো, যখন জুবাইর এতগুলো কথা বলে ফেলেছে, আমার মনে হচ্ছে ওই স্টেমিনার দরকার, সেটা চায়ের কাপ থেকেই আসবে। তো আমরা আমাদের চায়ের কাপটা আবার হাতে নিচ্ছি, আপনারা আপনাদের চায়ের কাপটা হাতে নিয়ে ফেরত আসুন। বিরতি থেকে ফিরে চলে আসলাম আপনাদেরই কাছে। কি অবস্থা, তোমার চায়ের কাপ হাতে নেই কেন? আমি আজ দিন আর চা খাচ্ছি না রুনিয়া, কারণ আমার চাটা একদমই মন মতো হয়নি। কারণ মন মতো কোনো কিছু না হলে দিনের শুরুটা কিন্তু একদমই ঠিক হয় না। আমি চাই না আমার দিনের শুরুটা অন্যরকম হোক, আমি চাই আমার দর্শকদের সাথে নিয়ে আমার দিনের শুরুটা অন্যরকম যাক। আর এই অন্যরকম দিনে একটু জানিয়ে দিতে চাই, আজ যাদের জন্মদিন তাদের জন্য কিন্তু দিনটা অনেক বেশি অন্যরকম। অবশ্যই এরকম যারা আছেন, আমার হাতে এই মুহূর্তে কিছু মানুষের সন্ধান আছে যাদের আজ জন্মদিন, তাদের এই মুহূর্তে জন্মদিনের শুভেচ্ছাগুলো পৌঁছে দিতে চাই। প্রথমেই জন্মদিনের শুভেচ্ছা থাকছে ইসমাইলের জন্য। আপনার বন্ধু মিশকাতুল হক আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। সকালের বাংলাদেশের পরিবারের পক্ষ থেকেও এই শুভেচ্ছা আপনার জন্য থাকলো। এবং এর পরবর্তীতে বাসেল খান, আপনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ফাতিন আবরাক জাহি, সে আপনার সন্তান এবং সেই সাথে আপনার একজন শিক্ষককে আপনি জন্মদিনের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন। সকালের বাংলাদেশের এই পুরো পরিবার শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছে আপনার সেই প্রিয়জনের কাছে। মূলত আপনার স্যারের ছেলের নাম হচ্ছে জাহি, তার জন্মদিনের শুভেচ্ছা রইল তার জন্য। এবং সেই সাথে আরও একজন আছেন তাজবিদ হাসান প্রত্যয়, আপনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে প্রীতম কুমারকে। অনেকের আজকে জন্মদিন এবং আমরা সবাইকে আমাদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং জন্মদিনের শুভেচ্ছা, এবং আপনাদের দিনটি ভালো কাটুক এবং আপনাদের দিনটা সুন্দর যাক। এবং এই যে দিন সুন্দর যাওয়ার মধ্যে যে জিনিসটা অনেক বেশি দরকার, সেটা হচ্ছে আমাদের হেডলাইন্সগুলো জেনে নেওয়া, কোথায় কি হচ্ছে, বিশ্বের কোথায় কি হচ্ছে, সেই হেডলাইনগুলোর খবর দেওয়ার জন্য আমাদের নিউজ স্টুডিওতে আছেন ইমতিয়াজ মাশরাফি। শুভ সকাল ইমতিয়াজ মাশরাফি। শুভ সকাল রুনিয়া। দর্শক আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা কামরুজ্জামান ও মীর কাশিম আলীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা দ্বিতীয় দিনের হরতাল চলছে। রাজধানীতে দিনের শুরুতে ব্যক্তিগত গাড়ি চলাচল কম থাকলেও রাস্তায় বিপুল সংখ্যক গণপরিবহন দেখা গেছে। অন্যান্য দিনের মতোই হরতালের সমর্থনে রাজধানীতে বড় ধরনের কোনো পিকেটিং চোখে পড়েনি। জনজীবন অনেকটা স্বাভাবিক, নাশকতার আশঙ্কায় ঢাকা ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন, তবে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
হরতালের শুরুতেই রাজশাহীর মণিচত্বর থেকে একটি মিছিল বের করে শিবির কর্মীরা। মিছিলটি লোকনাথ স্কুল মার্কেটে এলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ফাটায়। জবাবে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে সিলেটে কয়েক দফা মিছিলের চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়াকড়িতে রাস্তায় নামতে পারেনি শিবির কর্মীরা। শহরে ইজি বাইক, সিএনজি, অটোরিকশা চলছে। আঞ্চলিক সড়কগুলোই নেই ভারী যানবাহনের চলাচল। মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের প্রস্তুতি নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, পূর্ণাঙ্গ নয়, সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতেই মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও জানান, ফাঁসি কার্যকর এখন সময়ের ব্যাপার। বুধবার সন্ধ্যায় কামারুজ্জামানের সাথে দেখা করতে আবেদন করেন তার 5 আইনজীবী। তাদেরকে আজ সকাল 10টায় সময় দিয়েছে কারা কর্তৃপক্ষ। রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় স্ত্রী ও ছেলেকে হত্যার অভিযোগে স্বামী আমানুল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন স্ত্রী আইরিন আক্তার আরজু ও ছেলে সাব্বির। পুলিশ জানায়, দাম্পত্য কলহের জের ধরে বুধবার বিকেলের পর তাদেরকে হত্যা করা হয়। এরপর স্ত্রীকে ডেল্টা হাসপাতালে ও ছেলেকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠান আমান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আটক আমান একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। আল আকসা মসজিদে সংঘর্ষের জের ধরে জেরুজালেমে এক ফিলিস্তিনি ও এক ইসরায়েলি মারা গেছে। বুধবার এক ফিলিস্তিনির গাড়ি চাপায় ইসরায়েলি আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীর এক সদস্যের মৃত্যু হয়। পরে গাড়ি চালককেও গুলি করে হত্যা করে ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় 13 জন আহত হয়েছে। গাড়ি নিয়ে হামলাকারী ফিলিস্তিনির নাম ইব্রাহিম আল আকারি। তিনি হামাসের সশস্ত্র সংগঠন আল কাসাম ব্রিগেডের সদস্য। আকারির এই আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে হামাস এক বিবৃতিতে তাকে শহীদ হিসেবে অভিহিত করেছে। কংগ্রেসকে কার্যকর রাখতে রিপাবলিকানদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বুধবার হোয়াইট হাউসে দেয়া ভাষণে তিনি কথা জানান। আগামী 2 বছর আরও ভালোভাবে দেশ পরিচালনা করার প্রতিশ্রুতিও দেন ওবামা। একই সাথে রিপাবলিকানদের নিয়ে আইএস জঙ্গি বিরোধী অভিযানও চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের 2 কক্ষেরই নিয়ন্ত্রণ নেয় রিপাবলিকানরা। হ্যামিল্টন মাসাকাদ্জার ক্যারিয়ার সেরা ইনিংসে খুলনা টেস্টে লড়াইয়ে ফিরেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের 433 রানের জবাবে তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ 5 উইকেটে 331। মাসাকাদ্জা 154 ও চাকাভা 75 রানে অপরাজিত। 1 উইকেটে 53 রানে দিন শুরু করে সফরকারীরা। সাকিব ও তাইজুলের বোলিংয়ে 189 রানের 5ম উইকেট হারায় তারা। তবে অবিচল মাসাকাদ্জা তুলে নেন ক্যারিয়ারের 4র্থ টেস্ট সেঞ্চুরি। সাকিব 3টি ও তাইজুল নিয়েছেন 2টি উইকেট। সকাল 9:30টায় শুরু হবে 4র্থ দিনের খেলা। সিরিজে 1-0 এগিয়ে বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া এবং জুবাইরের কাছে। রুনিয়া, ধন্যবাদ মাশরাফি আপনাকে, এবং ধন্যবাদ যে আজকে আপনি আমার নামটা ভুল করেননি। আর সেই সাথে মাশরাফির মাধ্যমে আমি আমাদের যখন সহকর্মী রয়েছেন যারা এই হরতালের দিনে হরতালের সংবাদ সংগ্রহের কাজ করছেন তাদের একটু নিরাপদে থাকতে বলছি এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। রুনিয়া, এই যে আমাদের সহকর্মী যারা সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত আছেন, নিঃসন্দেহে তারা যেই হরতালের রূপটি দেখেন আমাদের সেটি দেখার সুযোগ হয় না, এবং আমরা তো আসলে টিভি সেটে বসে একটা হয় না রূপ পাই, সেটাই আমাদের কাছে কত ভয়ঙ্কর লাগে। এবং যারা আসলে সত্যি মাঠে যারা থাকেন তাদের কথা যখন আমরা চিন্তা করি, শুধুমাত্র আমাদের জন্য, পরিবার পরিজন থেকে এত দূরে, শুধুমাত্র আপনাদের জন্য আর আমাদের জন্য এই যে খবর সংগ্রহের যে প্রক্রিয়াটা তাদের থাকে, এটা কিন্তু সত্যি তাদেরকে আমাদের প্রত্যেক দিন একবার করে হয় না থ্যাংক ইউ এবং ধন্যবাদ দেওয়া উচিত। থ্যাংক ইউ এবং ধন্যবাদ দুটোই দেওয়া উচিত। যারা ইংরেজি সংবাদ সংগ্রহ করেন তাদের থ্যাংক ইউ, যারা বাংলা সংবাদ সংগ্রহ করেন তাদের ধন্যবাদ দেওয়া উচিত। সেই সাথে সকল যারা সংবাদকর্মী রয়েছেন সারা বিশ্বব্যাপী যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের জন্য শ্রদ্ধা রইল, সম্মান রইল, অনেক হাজার হাজার সালাম রইল। আর এই মুহূর্তে একটু চলে যেতে চাই আমাদের দর্শকদের কাছে, কারণ অনেকগুলো কমেন্ট করেছে যাদের নিয়েই আমাদের আসলে সবকিছু, যাদের জন্য আমাদের এরকম সংগ্রাম এবং প্রতিদিনের নতুন নতুন চেষ্টা।
দর্শক আপনাদের কমেন্ট পড়বো, তবে তার আগে একটি কথা বলে নিতে চাই যে যারা জন্মদিনের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে চাচ্ছেন, আপনারা কে কাকে উইশ করছেন তার সাথে একটু জানাবেন আপনি কোনখান থেকে, মানে কোন জায়গায় আছেন, আপনার এলাকাটা কোথায়, তাহলে আমরা খুব সহজেই লোকেট করে বলে দিতে পারি অমুক জায়গার অমুক অমুককে উইশ করছেন। এতে আমাদেরও সুবিধা হয়, আমরা একটা দাওয়াত পাওয়ার আশা রাখতে পারি। আর আমার তো দাওয়াত খেতে অনেক ভালো লাগে, যা রুনিয়া কখনো দেয় না। যাক, এই পর্যায়ে কমেন্টে চলে যেতে চাই। কমেন্ট করেছেন প্রথম যে কমেন্ট, তিনি হচ্ছেন রানা মজুমদার। আপনি লিখছেন, ভোরের বেলার রবি আলো অলস চোখে দেখা, আজ সকালের নীলাকাশে মেলছে পাখির পাখা, সোনা রঙের রোদ বলেছে ফুরিয়ে গেল রাত, দিনের শুরুতে তোমায় জানাই সুপ্রভাত। আমায় না রুনিয়াকে, কাকে সুপ্রভাত জানালো রুনিয়া? একটু রুনিয়ার কাছে জানতে চাই। আমি তো মুগ্ধ। সেদিন রানা, আপনি অদ্ভুত সুন্দর করে লিখেছেন, এবং আপনি যত সুন্দর করে এটা লিখেছেন, আমার মনে হয় আপনি যদি আমাদেরকে তো সুপ্রভাত জানাচ্ছেন, সেটার জন্য আপনাকেও সকালে বাংলাদেশের পক্ষ থেকে আপনাকেও শুভ সকাল। আপনার কোনো প্রিয়জনকে আজকে ঠিক এভাবেই একবার বলুন সুপ্রভাত। আমার মনে হয় প্রিয়জনের কাছে যে সুপ্রভাতের কথা পৌঁছানো দরকার ছিল, নিঃসন্দেহে তা পৌঁছে গেছে। এটা যে আমার জন্য ছিল না, আমি রুনিয়ার রিপ্লাই দেখে একদম নিশ্চিত। জানি না এর মাঝে কি চলছে, কি ঘটনা ঘটছে। রানা মজুমদার ভাই, চোখ থাকবে আপনার উপরে। আমি জানতে চাবো আরো ভবিষ্যতে যেরকম কি কমেন্ট পাচ্ছি আমরা। আর এই মুহূর্তে একটু আরো অনেকগুলো কমেন্ট আছে, কমেন্ট পড়বো, তবে একটু চলে যেতে চাই ঢাকার বাইরে, চট্টগ্রামে চলে যেতে চাই আমাদের সহকর্মী শিলার কাছে। একটু তার কাছ থেকে জেনে নিতে চাই চট্টগ্রামের একটি সকালের খোঁজ, যদি সে আমাদের জানিয়ে দিতে পারে। শুভ সকাল শিলা। আচ্ছা, শিলার কাছ থেকে আমরা জানবো, অপেক্ষা করছি। নিঃসন্দেহে একটা সুন্দর সকাল আমাদের দেখিয়ে দেবে শিলা, এটাই প্রত্যাশা। কারণ শিলা প্রতিদিনই যখন আসে তখন খুব সুন্দর করে আমাদের একটা সকাল দেখানোর চেষ্টা করে। তাই শিলাকে আরো একবার শুভ সকাল জানিয়ে তার কাছ থেকে দেখে নিতে চাই সকালের অন্য একটি রূপ চট্টগ্রাম শহরের। শুভ সকাল শিলা। শুভ সকাল জোবায়ের, এবং সেই সাথে রুমিয়াকেও শুভ সকাল। আসলে যতবার সকালের বাংলাদেশে আমি কানেক্ট হয়েছি, একবার চেয়ে আমি টিনার কাছ থেকে কিন্তু হ্যান্ডওভার নিয়েছি, এবং আমার মনে হচ্ছে আরেকবার আমাকে আগামীবার চেয়েই হ্যান্ডওভার নিতে হবে রুমিয়ার কাছ থেকে, বোঝাই যাচ্ছে। কারণ প্রতিবারই ছেলেরা হ্যান্ডওভার করে, কেন জানি মাঝে মাঝে একটু মনে হয় যে একটু ডিফারেন্স আসলে ভালোই হয়। সকাল থেকে কিন্তু আমার শরীরের অবস্থা একেবারেই খারাপ ছিল, জ্বর ছিল, কিন্তু যখনই মনে হলো যে সকালের বাংলাদেশে চলে আসবো, তখন কিন্তু মনে একটু চাঙ্গা হয়ে গেল, মনে হলো যে যাক, আজকে মনে হয় ভালোই হবে। তো আমি কিন্তু আপনাদেরকে আজকে একটা মজার জায়গার সাথে পরিচিত করাবো, মজার না আসলে অনেক সুন্দর একটি জায়গার সাথে পরিচিত করাবো, এবং সেটি হচ্ছে চট্টগ্রামের সিআরবি এলাকা। সিআরবির পুরো শব্দটি হচ্ছে, মানে অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে যে আপনার সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে এটা কিন্তু রেলওয়ের একটি সেন্ট্রাল যে কার্যালয়, সেটি কিন্তু এখানে অবস্থিত। এই সিআরবির কিন্তু অসম্ভব সুন্দর একটি প্রাকৃতিক রূপ আছে। চট্টগ্রামের মানুষ কিন্তু এটিকে ফটোজেনিক প্লেসও বলে, অর্থাৎ ম্যাক্সিমাম যে ফটোগ্রাফি বা শুটিং এখানেই কিন্তু হয়ে থাকে। এবং এই সিআরবির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটি, এটির সামনে কিন্তু একটি 7 রাস্তার মোড় আছে, অর্থাৎ 7টি রুট থেকে এই একটা মূল কেন্দ্রে কিন্তু এখানে এসে 7টি রাস্তা মিলিত হয়েছে। এবং এই 7টি রাস্তা আমি আপনাকে বলি, একটি হচ্ছে টাইগার পাস রোড থেকে আসছে, 2টি বাটালিহি রোড, এবং 2টি আপনার রেলওয়ের নিজস্ব কার্যালয়ের ভেতর থেকে এসছে, একটি হচ্ছে আপনার স্টেডিয়াম থেকে, এবং আরেকটি হচ্ছে আপনার নিউ মার্কেট হয়ে। তো এরকম করে 7টি কিন্তু মোড় এখানে এসছে। তো এই কারণে এটিকে 7 রাস্তার মোড় বলেই বেশি প্রসিদ্ধ। এবং এখানে কিন্তু আপনার যে রেলওয়ের যে কার্যালয়টি আছে, প্রধান কার্যালয়, এখানে কিন্তু একটি পুরানো ইঞ্জিন চালিত রেলের নমুনা রাখা আছে, যেটি কয়লা দিয়ে চলতো। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকেই কিন্তু খেলছে। এরকম প্রতিদিন সকালবেলায় বা বিকালবেলায় আপনি যখনই আসবেন, এখানে দেখবেন এভাবে মানুষের লোক সমাগম আছে। তো এখানে কিন্তু প্রতিদিন সকালবেলায় শুধুমাত্র খেলা যে তার জন্য নয়, অনেকে হয়তো আপনার শরীর চর্চার জন্য এখানে আসেন, এবং অনেকে ঘুরতেও আসেন পরিবার পরিজনকে নিয়ে। তো আমরা চেষ্টা করব এরকম কেউ একজনের সাথে কথা বলতে, যিনি এখানে আসছেন। একটু দাদা আপনার সাথে কথা বলবো। শুভ সকাল। শুভ সকাল। আচ্ছা, আপনার কাছে জানতে যাবো দাদা, আপনি কি সব সময় এখানে আসেন, বা সিআরবি সম্পর্কে কি জানেন আপনি? আমি আসলে প্রতিদিনই এখানে আসি, সকালে 7টা থেকে সকাল 9টা পর্যন্ত আমি ফুটবল প্র্যাকটিস করি। তাছাড়া কর্মক্ষেত্রে বললে আমি যে শুটিং করি,
প্যাকেজ নাটক বানাই। আমি প্রায় অংশ, বিশেষ করে এখান থেকে একটা সিন না নিলে আমার মন ভরে না, কারণ না, আমার মনে হয় আমরা যারা আছি চিটং এ থাকি তারা সবাই আসলে এই জায়গাটা খুব প্রিয়। এই জায়গা থেকে আসলে ফটোজেনিক বলাই যায়, কারণ বলা যায় মানে শহরের মধ্যে এরকম একটা এত সুন্দর একটা জায়গা থাকতে পারে, নীরব একদম শান্ত পরিবেশ, আমার মনে হয় অন্য কোথাও আছে। অন্য কোথাও তাহলে নেই, মানে বলা যায় যে এটি কিন্তু চট্টগ্রামের অন্যতম সুন্দর একটি জায়গা। অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনি আমাদের সাথে কথা বলেছেন। জোবাইর এবং রুমিয়া, আপনি দেখতেই পেলেন কিন্তু এখানকার যারা আসেন তারাও কিন্তু বলেন যে এটি কিন্তু চট্টগ্রামের অনেক সুন্দর একটি জায়গা। এবং আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, আমার পিছে আপনারা অনেকগুলো গাছ দেখছেন, এই গাছগুলো কিন্তু শত শত বছর বয়সীর একটি গাছ। এই গাছগুলো শত বছর ধরে এখানে আছে এবং এগুলো কেউ কাটেও না। এবং প্রতি বছর এই যে আপনি এখন যে গাছটি আপনি দেখছেন, ঠিক এই গাছটির মানে নিচেই এই জায়গাটিতে, খালি জায়গাটিতে কিন্তু প্রতি বছর বর্ষবরণ এবং বর্ষ বিদায়, অর্থাৎ বাংলা নববর্ষ এবং বাংলার চৈত্র সংক্রান্তি এইখানেই কিন্তু পালিত হয় সিআরবি মোড়ে। এবং আরেকটি বিষয় আমি আপনাকে বলে রাখি, আপনি ঠিক গাছের পিছে হচ্ছে আপনার যে রেলওয়ের প্রধান কার্যালয় সেটি, এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার পিছে হচ্ছে আপনার সিনিয়র অফিসার্স রেস্ট হাউস, এবং তার পাশেই রয়েছে রেলওয়ে হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, এবং ওই বক্ষব্যাধি হাসপাতালের পাশ দিয়ে গেলেই কিন্তু আমরা পাবো স্টেডিয়াম চিটং এর, এবং স্টেডিয়ামের পাশেই হচ্ছে আপনার বিএনপির প্রধান কার্যালয় চট্টগ্রামের, এবং তার পাশে হচ্ছে ডিসি হিল, মানে সবকিছু একই জায়গায়, একেবারে মোড়ে বলা যায়। তো এই ছিল কিন্তু আমার কাছে চট্টগ্রামের সিআরবির আজকের সকালের রূপ। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং একটি কথা জোবাইরকে বলে রাখতে চাই, জোবাইর, আমি কিন্তু কাল একটি জায়গায় নিয়ে গিয়েছিলাম, ওখানে আমি বলেছিলাম যে যাদের বিয়ে হয় না তারা কিন্তু ওই জায়গায় গেলে তাদের সুতো বাঁধলে বিয়ে কিন্তু হয়ে যায়। আমার মনে হয় আপনার চিটাগাঙে আসা উচিত এবং ওই জায়গায় সুতো বেঁধে এখানে আসা উচিত, তাহলে নিশ্চিত আপনার বিয়ে কিন্তু হয়ে যাবে। জোবাইর এবং রুমিয়া, শিলা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটি জায়গা থেকে ঘুরে নিয়ে আসার জন্য। প্রথমে একটু বলতে চাই, আমি আর রুনিয়া আসলে কথা বলছিলাম যে পিছনের যে জায়গাটুকু আছে আমরা যা দেখতে পাচ্ছিলাম ছবি কিনা, আমার ধারণা ছিল তার ছবি, কিন্তু এত সুন্দর চট্টগ্রাম একসময় থাকা হয়েছে, কিন্তু এত সুন্দর যে দেখতে এটা কখনো ওইভাবে অনুভব করা হয়নি। আর শিলা, আপনি সুতো বাঁধার কথা বলছিলেন, নিজেকে এখনো বাঁধতে চাই না, আরো অনেক সময় দিতে চাই নিজেকে, খানিক দিন বাদে বাঁধবো, এখনো বাঁধার প্রয়োজন আসেনি। রুনিয়া, আমরা খুব সুন্দর একটি জায়গা দেখলাম, অনেক সুন্দর জায়গা দেখছি, এবং দর্শক আমরা না মুগ্ধ হয়ে তাকাচ্ছিলাম। জুবাইর আমাকে বলছে এটা সত্যি জায়গা, ছবি না? আমি বললাম না, এটা সত্যি জায়গা। এবং আমার যতদূর মনে আছে সেটা হচ্ছে মোহাম্মদ শাহজাহান এখান থেকে একটা ছবি তুলেছিলেন, যেটা তিনি আমাদের গত মাসের আগের মাসের মাছসেরা বিজয় যিনি ছিলেন তার ছবিটা এখানেই ছিল। রুনিয়া, সত্যি করে বলো তুমি ইদানিং কি খাচ্ছ? তোমার কোনো সাথে মল্টেড বেভারেজ, বুদ্ধিবর্ধক কোনো ড্রিঙ্ক? এটা হচ্ছে দর্শকের ভালোবাসার, তোমার সাথে রোজ রোজ যে কথা হচ্ছে, দেখা হচ্ছে। লাউয়ের বীজ কি খাচ্ছ? কি ঘটনা তো কিছু একটা ঘটছে, এটা একদম নিশ্চিত। কোনো কিছুই ঘটছে না, ওই যে বললাম তো, দর্শকের ভালোবাসা। সকালে ওঠা, আমি যে সকালে ওঠাতে আমার ব্রেনটা কাজ করছে ঠিকঠাক মতো, ব্রেনের ফাংশন বেড়ে গেছে, এবং এই যে জুবাইরের সাথে দেখা হওয়া। এই মুহূর্তে একটু থামো, আমি থামি, আমি আমার চাটা চেঞ্জ করব, তুমি তোমার চাতে চুমুক দিতে পারবে। আর এই মুহূর্তে নিয়ে নিব ছোট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি আরও একবার সকালের বাংলাদেশের সাথে, এবং সেই সাথে ওয়েদার আপডেটও নিয়ে। সাথেই থাকুন। দর্শক, আমরা বিরতি থেকে ফিরে এলাম। ফেরত আসার আগে আমরা যখন যাচ্ছিলাম তখন বলেছিলাম আমরা ওয়েদার নিয়ে ফেরত আসবো, যেহেতু ফেরত চলেই এসেছে। আমি না আজকে কথা বলতে চাই না, কারণ আমি বুঝতে পারছি বৃষ্টির শিলা কিছু তো আমার মাথার উপর আজকে পড়বে, কারণ রুবি তো আমাকে ছাড়বে না। তো ঠিক আছে রুবি, আজকে তোমার দিন। শুভ সকাল রুবি। শুভ সকাল। না রুনিয়া, কি আর বলবো, মানে বৃষ্টির শিলা তোমাকে কতটা বাঁধবে জানি না, তবে শামিমার শিলা সুতা দিয়ে জুবাইরকে যেভাবে বাঁধতে বলছিল তাতে আমি ভয় পাচ্ছিলাম যে ছেলেটা এই বছর কতগুলো মেয়ের মন ভাঙে। যাক, জুবাইর এত তাড়াতাড়ি সুতা বাঁধার দরকার নেই, ও বাঁধন যে বড় গিট্টুওয়ালা বাঁধন রে ভাই, অভিজ্ঞতা থেকে বলছি। ফিরে যাচ্ছি আমি ওয়েদার ডিটেলসে সবাইকে নিয়ে।
পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঝগড়াঝাটি চললে রিলেশনটা যেরকম চলে ঠিক সেরকম। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবার আপনাকে জানিয়ে দিচ্ছি গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কোথায় এবং কত। সীতাকুণ্ডুতে 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা ছিল সেই শহরটি ছিল চুয়াডাঙ্গাতে 18.5 ডিগ্রি সেলসিয়াস। সূর্যোদয় হয়ে গেছে আজকে ঠিক সকাল ভোর 6:07 সকাল সন্ধ্যা সবই চলে এসেছে, কাজে সন্ধ্যার খবরটাও দিয়ে দেই। সূর্যাস্ত হবে ঠিক 5:17। এবার চলে যাব বিভাগীয় শহরগুলোতে। প্রথমে আমার হাতে রয়েছে যথারীতি রাজধানী ঢাকা। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে সেটা হচ্ছে 21.9 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম আমাদের হাতে থাকা পরবর্তী শহর। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 33.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 23.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 31.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হওয়ার পসিবিলিটি রয়েছে তা হচ্ছে 19.7 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 20.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 21.4 ডিগ্রি সেলসিয়াস। এবার সেই খেজুরের রস ভীষণ পাওয়া যায়, সেটা দিয়ে পিঠাও পাওয়া যায়। হরেক রকমের পিঠা বানাতে বরিশালের মেয়েরা কিন্তু ওস্তাদ। দাওয়াত রইল আমার বাড়িতে। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষে সিলেট খিতাক হইতাম সর্বোচ্চ তাপমাত্রা হইতে পারে 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20.9 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার হাতে থাকা আজকের ওয়েদার ডিটেলস এবং চলে যাচ্ছি রুনিয়া এবং আমাদের জুবাইরের কাছে। রুনিয়া, জুবাইর, তোমাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে রুনিয়া, গত সপ্তাহে বলছিলে আমাকে মিষ্টি করতে নাকি 3 মুঠ গুড় দিয়ে ঘুঁটো দিতে হয়। এক সপ্তাহ পর তোমাকে পেলাম। আজকে শোটা শেষ হোক, তারপরে আর কি, যাই হোক একসাথে বাড়ি যাবো। তোমরা কে কোথায় যাচ্ছ জানি না, তোমাদের পাশে কি আছে আমি তাও জানি না, তবে উত্তপ্ত কিছু যে আছে অনুভব করতে পারছি। যাই হোক, সেই বিষয়ে আর না যে, আর ওই যে বাধাবাধির প্রসঙ্গে রুবি যেভাবে করে বললে, বড় বোন উপদেশটা মাথা পাতিয়া লইলাম, মাথায় থাকিবে, ভবিষ্যতে চিন্তা করিয়া দেখিব। আমরা একটা উৎসবের আমেজের হয়তো আভাস পাচ্ছি। শীত আসা মানে হচ্ছে উৎসব এবং কোথাও না কোথাও কিছু না কিছু হচ্ছে। তো এখন কি হচ্ছে এবার দেখি, তুমি বলো। এখন যা হচ্ছে তা হচ্ছে আমরা একটি ছবি দেখব। ছবিটি পাঠিয়েছেন আমার প্রিয় নগরী সিলেট থেকে নাফি সামি। নাফি সামির যে সিলেট থেকে যে ছবিটা পাঠিয়েছেন সেটা দেখে আমার মনে হয়ে গেল দিনের শুরুটা হওয়া, আলো আসা ভেতরে, তাই না? অদ্ভুত সুন্দর আলো আসছে, আমাদের জীবনে আলো আসছে, মনে হচ্ছে আলোকিত হয়ে যাচ্ছে সবকিছু। আলোকিত হবে রুনিয়া, যে বলো। এই জন্যই আমি বলি আমার প্রিয় নগরী, এত সুন্দর নগরী সিলেট, অনেক সুন্দর। আসলে ভাষা নেই কোনো প্রকাশ করার। এই মুহূর্তে জানিয়ে দিতে চাই নাফিস, আমি এই ছবিটি পাঠানোর মাধ্যমে আপনি আমাদের বিজয়ী হওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন এবং আপনার জন্য বা বিজয়ীর জন্য যা থাকছে তা হচ্ছে হোটেল সিগালের পক্ষ থেকে 3 দিন এবং 2 রাতের থাকা, সেই সাথে আনুষঙ্গিক আরও বেশ কিছু সুযোগ সুবিধা, সেই সাথে আমাদের যমুনা পরিবারের পক্ষ থেকে ব্লকবাস্টার সিনেমার 1টি শোর 2টি টিকিট, তার সাথে আছে আমাদের যমুনা টিভির পক্ষ থেকে হচ্ছে অসংখ্য গিফটস এবং তার সাথে হচ্ছে অনেক চকলেট এবং সবচেয়ে বেশি আমাদের কাছে যেটা পাওয়া সেটা হচ্ছে আপনারা আমাদের সাথে আসবেন এবং আপনাদের কিছুটা সময় আমাদের সাথে শেয়ার করবেন এবং আপনার চকলেটসগুলো সব আমি রেখে দিচ্ছি, এই বিষয়ে কোনো আপত্তি করা যাবে না। যাই হোক, এই মুহূর্তে কমেন্ট পড়ে নিতে চাই। কমেন্ট যার পড়ছি তার নাম হচ্ছে আতিফ নাইম। আপনি লিখেছেন, ভাইয়া আমি সকালের বাংলাদেশ অনেক মিস করি, আমার সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কোচিং, তাই সকালের বাংলাদেশ দেখতে পারি না। মিস ইউ ভাইয়া, মিস ইউ টু। আপনি আসলে দেখতে পারেন না। আরিফ নাইম, আমরা বলছি আপনি আপনার সকালে কোচিং আছে, কোনো অসুবিধা নেই, আপনি আমাদেরকে মিস করছেন তো ইউটিউবে দেখে নিন। একদমই তাই। আর পরবর্তী যে কমেন্টটি পড়ছি, কমেন্টটি করেছেন নুসরাত জাহান, খুব অ্যাক্টিভ ফেসবুকে আপনি লিখছেন, শুভ সকাল সবাইকে, এত সুন্দর করে একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য যমুনা টিভিকে ধন্যবাদ। আর প্লিজ ভাইয়া
তোমাকে একটা কথা বলার ছিল, যেটা হলো এইখানে কিছু মানুষ আছে যারা অন্যের কমেন্ট কপি করে। নুসরাত জাহান কমেন্ট হ্যাঁ, কপি নুসরাত- করে আপনি বলেছেন, আমি জানি না রুনি নুসরাত জাহান, আমরা সেটা আসলে দেখেছি যে তারা কিছু কমেন্ট কপি করে। ভালো কিছু থেকেই তো মানুষ ভালো কিছু শিখতে চায়। তিনি হয়তো একদমই তাই। ওই মুহূর্তে তার কিছু মাথায় আসছিল না, তার কাছে মনে হচ্ছে আপনার লেখাটা অনেক সুন্দর, তিনি আপনার কাছ থেকে নিয়ে নেন। আপনার তো খুশি হওয়া উচিত। আর আপনি তখনই বুঝবেন যে আপনি ভালো কিছু করছেন যখন আপনি পিছনে ফিরে তাকিয়ে দেখবেন যে কেউ আপনাকে অনুকরণ করছে। আমার মনে হয় এই খুশিতে আপনি তাকে কিছু না বললেই পারেন, খুব খুশি খুশিও থাকতে পারেন। আর একজন আমাদের দর্শক ছিলেন রুমানা রহমান, আমরা জানি আমাদের রেগুলার অনেকদিন ধরে কমেন্ট পাচ্ছি না। যাই হোক, একটা খবর নিতে গিয়ে জানলাম যে উনি দুর্ঘটনার শিকার হয়েছেন। আশা করছি তিনি সহসাই সুস্থ হয়ে উঠবেন এবং আমাদের সকল দর্শক, আমাদের পরিবারের যারা আছেন 11,000 দর্শকের যে পরিবার সমগ্র বাংলাদেশ জুড়ে, সবাই সুস্থ সুন্দর থাকবেন, এটাই প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাড়ি ফেরার সময় খেয়াল রাখবেন যাতে আপনি নিজে সুন্দর করে রাস্তা পার হচ্ছেন এবং অন্যকেও সুন্দর করে রাস্তায় চলতে সাহায্য করছেন। তো এই কথাতেই আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কালকে ইনশাআল্লাহ আবার দেখা হবে। খোদা হাফেজ।